গুড ইভিনিং ছাত্রছাত্রী সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমার ইউটিউব চ্যানেল জেনিত ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আমরা বলেছিলাম যে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রতিটি অধ্যায়ের আমরা টপিক ওয়াইজ আলোচনা করব। তো আজকে আমরা এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়টায় আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে আমরা আলোচনা করব, কারণ একদিনে তো আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা ছোট ছোট অংশে পার্ট পার্ট করে নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, তোমরা অবশ্যই দেখে থাকবে যে আমাদের এই পৃথিবী অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগটা কোনো জায়গায় সমতল, কোনো জায়গায় সুউচ্চ পাহাড় পর্বত, কোনো জায়গায় গভীর খাত, সমুদ্র, জলাভূমি। অর্থাৎ আমরা কি দেখছি যে আমাদের এই পৃথিবী পৃষ্ঠের উপরের অংশটা কিন্তু সমান নয়, কোনো জায়গায় বিস্তৃত অঞ্চল জুড়ে নদী প্রবাহিত হয়েছে। তো পৃথিবীর এই যে আমাদের বিভিন্ন ভূমিরূপ বা ভূমির যে বিভিন্ন রূপ, এগুলো কি নিজে থেকে সৃষ্টি হয়েছে, না এর পেছনে কোনো শক্তি কাজ করছে? অবশ্যই এগুলো নিজে থেকে সৃষ্টি হয়নি, এর পিছনে অবশ্যই যুগ যুগ ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি কাজ করে চলেছে আমাদের চোখের অলক্ষ্যে। তো এই ভূমিরূপ সৃষ্টিকারী যে শক্তি, এই শক্তিগুলোকে ভূমিরূপ সৃষ্টিকারী শক্তি বলা হয় বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয়। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমত পার্থিব প্রক্রিয়া, 2 নম্বর মহাজাগতিক প্রক্রিয়া এবং 3 নম্বর মানব কর্মজাত প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়ার মধ্যে থাকছে বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া, আর মানবজাত প্রক্রিয়ার মধ্যে থাকছে অর্থাৎ মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপজনিত কাজ। আর মহাজাগতিক প্রক্রিয়ার মধ্যে অর্থাৎ মহাকাশ থেকে বা মহাজগৎ থেকে কোনো বস্তু, যেমন উল্কাপিণ্ড, যদি আমাদের ভূপৃষ্ঠের উপরে এসে পড়ে, তো ভূপৃষ্ঠের উপরে যে পরিবর্তন সাধন করে সেটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। তো আমাদের আলোচনার বিষয় সিলেবাস অনুযায়ী হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়াকে আমরা দুটি অংশ ভাগ করছি, বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া। প্রথমে আমরা একটু অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা নেই। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া। অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরে পৃথিবীকে আমরা স্তরবিন্যাস করলে 3টে অংশ দেখতে পাই, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর শিলামণ্ডল। তো পৃথিবীর ভূ অভ্যন্তরে যে সমস্ত শক্তি বাইরে প্রকাশ পেয়ে বহিরঙ্গের পরিবর্তন ঘটায় সেগুলো হচ্ছে অন্তর্জাত শক্তি, যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এগুলো সৃষ্টি হয় পৃথিবীর অভ্যন্তরে, কিন্তু বাইরে বহিঃপ্রকাশ পেয়ে এরা ভূমিরূপের পরিবর্তন করে থাকে। এবার আসে আমরা বহির্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? ভূমিরূপ গঠনকারী যে সমস্ত প্রক্রিয়া ভূপৃষ্ঠের বাইরে ক্রিয়া করে আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করে, অর্থাৎ ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে তোলে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াকে মেনলি 3টে অংশ ভাগ করা হয়। কি কি? না অবরোহণ, আরোহণ আর জৈবিক প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়াকে কটা অংশ ভাগ করা হয়? 3টে অংশ ভাগ করা হয়, অবরোহণ, আরোহণ আর জৈবিক প্রক্রিয়া। অবরোহণ কাকে বলে? যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা যেমন আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এর মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে নিচু অংশে পরিণত হয়। অর্থাৎ যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় অর্থাৎ উচ্চতা কমে যায়, তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া।
তার মানে অবরোহণ প্রক্রিয়া কী হচ্ছে, আমাদের ভূপৃষ্ঠের উচ্চতা কমে যাচ্ছে। ঠিক আছে, এই অবরোহণ প্রক্রিয়াটা তিনটে পদ্ধতির মাধ্যমে ঘটে। কি কি? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ভবন। এক নম্বর হচ্ছে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ভবন। এবার আমরা আসি আবহবিকার। দেখো তোমরা ক্লাস 9-এ আবহবিকার সম্পর্কে তোমরা পড়েছো, তাই আবহবিকার সম্পর্কে তোমাদের কম বেশি সকলেরই ধারণা কিন্তু আছে। তা আবহবিকার কি না, আবহবিকার শব্দটা হচ্ছে, ইংরেজি শব্দ হচ্ছে ওয়েদারিং, অর্থাৎ ওয়েদার থেকে ওয়েদারিং এই শব্দটা এসছে। তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা, অর্থাৎ বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, শৈত্যতা ইত্যাদির প্রভাবে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়েই সেই স্থানেই পড়ে থাকে, তখন তাকে বলা হয় আবহবিকার। তাহলে আবহবিকারের ফলে যখন আমাদের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তার মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ওই স্থানেই পড়ে থাকছে। তাহলে একটা উঁচু জায়গা, একটা উচ্চ শিলাস্তূপ যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আবহবিকার ফলে চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে, তার মানে কি, তার উচ্চতা কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এরপরে আসি আমরা ক্ষয়ভবন। ক্ষয়ভবন কি? ইরোশন। আবহবিকার প্রাপ্ত পদার্থগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ এদের দ্বারা অন্যত্র অপসারিত হয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্যত্র চলে যায়, অপসারিত হয়, তাকে বলা হয় ক্ষয়ভবন। তাহলে আবহবিকার একটা শক্ত শিলাকে বা উচ্চ স্থানকে ক্ষয় করলো, ক্ষয় করার পরে ক্ষয়ভবন কি করলো, সেই পদার্থটাকে অন্যত্র অপসারিত করলো। তার মানে কি, একটা উঁচু জায়গা কিন্তু ধীরে ধীরে নিচু হচ্ছে। ঠিক আছে, এবার আমরা আসি পুঞ্জিত ক্ষয়, যেটাকে ইংরেজিতে বলা হয় মাস ওয়াস্টিং। পুঞ্জিত ক্ষয় কি? যখন আবহবিকার প্রাপ্ত পদার্থগুলো কি হয়, অভিকর্ষের টানে বা মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন পর্বতের ঢাল বেয়ে বা উঁচু জায়গার ঢাল বেয়ে যখন নিচের দিকে অভিকর্ষের টানে নেমে আসে বা অপসারিত হয়, তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তাহলে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে অবরোহণ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। কি কি না, আবহবিকার, ক্ষয়ভবন আর পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর প্রক্রিয়া আসি, বহির্জাত প্রক্রিয়ার হচ্ছে আরোহণ। আরোহণ মানে কি? আরোহণ মানে ক্লাইম আপ, মানে কোনো নিচু জায়গা উঁচু হবে। তাহলে এটা কিভাবে হবে না, আবহবিকার প্রাপ্ত পদার্থগুলো ক্ষয়ভবনের মাধ্যমে অপসারিত হয়ে এসে কোনো উঁচু জায়গা থেকে এসে যখন নিচু জায়গায় পতিত হয়, নিচু জায়গায় পতিত হওয়ার ফলে যখন এই নিচু জায়গাটা ধীরে ধীরে কিন্তু উচ্চতা লাভ করে, অর্থাৎ উঁচু হয়, তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। তাহলে আরোহণ প্রক্রিয়া কি? যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কোনো উঁচু জায়গা নিচু জায়গা ধীরে ধীরে উঁচু জায়গায় পরিণত হয়, অর্থাৎ জায়গার উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, এবার 3 নম্বর প্রক্রিয়া আমরা আসি। 3 নম্বর প্রক্রিয়া হচ্ছে আমাদের জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া কি না, জীবজগৎ ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমির গঠনে সাহায্য করে। আমাদের জীবজগৎও কিরকমভাবে, জীবগুলোর দ্বারা, জীবগুলো কি করে, জীবগুলোর দ্বারা ক্ষয়, জীবগুলোর দ্বারা ক্ষয় মানে কি না, নদীতে বাঁধ নির্মাণ, খনিজ সম্পদ আহরণ, তারপরে রাস্তাঘাট নির্মাণ, ডিনামাইট বিস্ফোরণ প্রভৃতি মানবিক কার্যকলাপের ফলে এবং এছাড়া উদ্ভিদ ও প্রাণীরা আবহবিকারের মাধ্যমে কিন্তু ভূমিরূপের ক্ষয় সাধন করে। অর্থাৎ মানুষের দ্বারা বা জীবের দ্বারা, অন্যান্য জীবের দ্বারা যে ভূমিরূপের ক্ষয় সাধন হয়, সেটা হচ্ছে জীবগুলোর দ্বারা ক্ষয়। আরেকভাবে আছে জীবগুলোর দ্বারা সঞ্চয়। জীবগুল কীভাবে সঞ্চয় করে না, জীবগুল জলাভূমি ভরাট করে, কৃত্রিম উপায়ে বাঁধ নির্মাণ করে প্রভৃতি নানা মানুষের নানা সঞ্চয়মূলক কার্যাবলীর দ্বারা ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটে। তাহলে আমরা কি দেখলাম না, বহির্জাত প্রক্রিয়া 3টি প্রক্রিয়ায় তার কাজ করে থাকছে, একটা অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া 3 ভাবে হচ্ছে আবার, যেমন আবহবিকার, ক্ষয়ভবন আর পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের বহিরঙ্গের পরিবর্তন কিন্তু ঘটায়।
কে বহির্জাত প্রক্রিয়া। তো এর সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন নগ্নিভবন। নগ্নিভবন কাকে বলে? নগ্নিভবন, নগ্নিভবনকে ইংরেজিতে বলছে ডেনুরিয়েশন। তার মানে যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের পদ্ধতি যৌথ প্রক্রিয়ায় বা যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয় এবং তখন নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে, বাইরে বেরিয়ে পড়ে, তখন তাকে বলা হয় নগ্নিভবন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় কিন্তু 2 নম্বর হিসেবে আসে আমাদের। তাহলে নগ্নিভবন কি না? আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন, এদের সম্মিলিত কাজ হচ্ছে নগ্নিভবন। এছাড়াও আর একটা টপিক 2 নম্বর প্রশ্ন এখানে আসতে পারে যে পর্যায়ন কি? পর্যায়ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় এবং সঞ্চয় কাজের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতার ভূমিরূপের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল তৈরি হয়। তাই পর্যায়ন কী করে না? ভূপৃষ্ঠে ক্ষয় সঞ্চয় বহনের সামঞ্জস্য বিধান করে পর্যায়ন প্রক্রিয়া। ভূবিজ্ঞানী চেম্বারলিন এবং সলিসবেরি 1904 খ্রিস্টাব্দে বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বা কমায়ন প্রক্রিয়া বলেছেন এবং তিনি গ্রেডেশন প্রক্রিয়া কথাটি প্রথম, পর্যায়ন বা গ্রেডেশন কথাটি প্রথম তারা ব্যবহার করেছেন। পরবর্তীকালে 1876 খ্রিস্টাব্দে জি.কে. গিলবার্ট তিনি পর্যায় বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছেন। তো এই গেল আমাদের ইন্ট্রোডাকশন পর্ব বা বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো পরের দিন বহির্জাত প্রক্রিয়া হিসেবে নদী, হিমবাহ এবং বায়ুপ্রবাহ, এই 3টের কাজ আছে। তো পরের দিন টপিক আমরা নদী নিয়ে শুরু করব। আজকে এটুকু থাক। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা পরের দিন যখন ক্লাসে আমি আসবো তখন ক্লাসে আমাকে জানাবে। ঠিক আছে? গুড নাইট।